আজ প্রমীলা দেবীর দুই ছেলে অরুণ এবং বরুণের বিয়ে মিতালি ও রূপালী নামক দুই মেয়ের সঙ্গে হচ্ছে। বাড়িতে নতুন বউ আসার সময় হয়ে গেছে। প্রমীলা দেবী বরণডালা নিয়ে তৈরি হচ্ছেন। এমন সময় তার মেয়ে ঝর্ণা এসে বলে, মা, আমার তো বিশ্বাস হচ্ছে না, আজ আমার দুই দাদার একসাথে বিয়ে হয়ে গেল। কবে থেকে আশা করেছিলাম বৌদি আসবে, আজ সত্যি সত্যি দুই বৌদি একসাথেই বাড়িতে আসছে। আমার যে কি আনন্দ হচ্ছে। তুই ঠিকই বলেছিস, কয়েক বছর ধরে আমরা ছেলেদের জন্য সম্বন্ধ দেখছি, কিন্তু কোথাওই পছন্দ হচ্ছিল না। আর শেষে 1 মাসের মধ্যেই দুটো ভালো ভালো পাত্রীর যোগাযোগ পেয়ে গেলাম। একেই বলে কপাল। যতদিন না ভাগ্যে লেখা থাকে ততদিন কিছু হয় না। সেসব তো ঠিক আছে মা, কিন্তু আমার না একটু ভয় করছে। বৌদিরা ঘর সংসার সামলাবে, আনন্দ হবে, এ সব কিছু তো একদিকে, কিন্তু সমস্যাটা যে রয়েই যাবে। এত বড় সমস্যার সমাধান কি করে হবে মা? হ্যাঁ, সে চিন্তা তো আমারও আছে। আরে আরে দেখ দেখ কারা চলে এসেছে, তাড়াতাড়ি এগিয়ে আয়। কথা বলতে বলতেই বড় ছেলে অরুণ তার বউকে নিয়ে বাড়িতে এসে হাজির হয়। প্রমীলা দেবী নতুন বৌমাকে বরণ করেন এবং ঝর্ণাকে বলেন, ঝর্ণা, জামা তোর বৌদিকে ঘরে নিয়ে যা। বেচারি অনেক ক্লান্ত, ওখানে গিয়ে একটু বসে আরাম করুক। বড় বৌদি, এসো, আমার সঙ্গে এসো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে তোমার রুম। এই নাও, এখানে বসো। আর শোনো, তোমার যদি কোনো জিনিসের দরকার পড়ে তুমি আমাকে ডাকবে, আমি এই বাইরেটাতেই আছি। ঝর্ণা বাইরে চলে যাবার পর মিতালি আরাম করে বিছানার উপরে বসে পড়ে এবং তার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ছোট ছেলে বরুণ এবং বৌমা রূপালী এসে হাজির হয়। মা, তোমার ছোট বৌমা রাস্তায় বমি করতে করতে এসেছে। ওর নাকি গাড়িতে উঠলেই বমি হয়, ওকে একটু দেখো তো। বৌমা, এসো, ভেতরে এসো, একটু জল খাও আর এখানে বসো। পাখার তলায় বসলে মাথা ঘোরা একটু কমে যাবে। না মা, এখানে আমি বসতে পারছি না, আমাকে আমার রুমটা দেখিয়ে দিন, আমি গিয়ে একটু রেস্ট করব, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমি বরং তাই করো। ঝর্ণা, এখানে আয়, যা তো ছোট বৌদিকে ঘরের ভেতরে নিয়ে যা, ও একটু রেস্ট করবে। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি আমার সঙ্গে এসো। এই তো, এটা তোমার রুম, যাও ভেতরে গিয়ে আরাম করো। রূপালী ঘরের ভেতরে গিয়ে অবাক হয়ে দেখে সেখানে আগে থেকে তার বড় যা মিতালি বসে আছে এবং বলে, আরে তুমি তুমি এখানে আমার রুমে কেন বসে আছো? তোমার রুম? কে বলেছে এটা তোমার রুম? দেখতে পাচ্ছ না আমি এখানে আগে থেকে বসে আছি? ঝর্ণা আমাকে এখানে রেখে গেছে আর আমাকে এখানে রেস্ট করতে বলেছে। এটা আমার রুম, তোমার নয়। কিন্তু ঝর্ণা তো আমাকে এখানে আসতে বললো। আমার মনে হয় ও ভুল করে এই ঘরেতে আমাকে নিয়ে চলে এসেছে। ওকে ডেকে কনফিউশনটা দূর করে নিচ্ছি, দাঁড়াও। এই বলে রূপালী ঝর্ণাকে ডাকে। ঝর্ণার সঙ্গে সঙ্গে প্রমীলা দেবীও সেখানে এসে হাজির হন। এমন সময় রূপালী বলে, আরে ঝর্ণা, তুমি আমাকে ভুল করে কি বড়দির রুমে নিয়ে এসেছো? আমার রুমটা কোনটা আমাকে একটু দেখিয়ে দাও না। বৌদি, আসলে এটা তোমার রুম আর বড় বৌদিরও রুম, তোমাদের দুজনকে এই রুমেতেই থাকতে হবে। মানে কি? দুজনকে একই রুমে থাকতে হবে মানে? তুমি কি বলছো তুমি জানো? আমাদের দুজনের আজকেই বিয়ে হয়েছে, আমি আর আমার স্বামী একটা রুমে থাকবো না? এই রুমে সবাইকে নিয়ে থাকবো নাকি? আসলে বৌমা, আমাদের ঘরে এই একটাই রুম আছে, আর এখানেই বিয়ের আগে অরুণ আর বরুণ ঘুমাতো, আর বাইরের ডাইনিং এ আমি আর ঝর্ণা। তাই এখন তোমাদেরকে এই একটা রুমেতেই মিলেমিশে থাকতে হবে। এটা কি কখনো সম্ভব নাকি? বিয়ের পরে একটা রুমে 4 জন? আমার তো ভাবতেই খারাপ লাগছে। এটা অসম্ভব ব্যাপার। একটা রুমে কি করে 4 জন থাকবো, তাও আবার বিয়ের প্রথম রাতে? দেখো বৌমা, আমি বুঝতে পারছি তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু আমারও কিছু করার নেই। বিয়েতে একই এত খরচ হয়ে গেছে, তার উপর এখন ঘরের কথা চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তোমরা বরং একটু অ্যাডজাস্ট করে থেকে যাও, কয়েকদিনের ব্যাপার তো। কয়েকদিন পরে আমি তোমাদের জন্য সেপারেট ঘর বানিয়ে দেব, তখন তোমরা শান্তিতে থেকো। এই বলে শাশুড়ি এবং ননদ সেখান থেকে চলে যায়। দুই যা একে অপরের প্রতি বিরক্ত নিয়ে বিছানায় উঠে বসে। এমন সময় তাদের স্বামীরা ঘরে এসে হাজির হয় আর বলে, কি ব্যাপার মিতালি, চুপচাপ বসে আছো যে, মন খারাপ নাকি? মন খারাপ? এটা তোমাদের বাড়ি নাকি সার্কাস? আরে বাবা, বিয়ের পরে একটা রুমে কতজন থাকে শুনি? তোমার মা আর বোন বলে গেছে এই রুমেতেই নাকি 4 জনকে থাকতে হবে। তুমি বলো এটা কখনো সম্ভব? আরে বাবা, রাগ করছো কেন? আমরা কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। এই বলে অরুণ ঘরের মাঝে মাঝে একটি পর্দা টাঙিয়ে দেয় আর বলে,
এই নাও, শান্তি তো? এবার বলো এখানে কেমন লাগছে? মনে হচ্ছে নিজে দেওয়ালেতে মাথা ঢুকি আর তোমার মাথাটাও দেওয়ালে ঢুকে দিই, যাতে করে তোমার মাথায় না একটু বুদ্ধি আসে। ঘরের মাঝখানে পর্দা টাঙিয়ে তুমি কি প্রমাণটা করতে চাইছো বলো তো? এভাবেই মিতালি এবং অরুণের মধ্যে ঝগড়া হয়। অরুণ চুপ করে থাকলেও মিতালি তাকে নানান রকম কথা শোনাতে থাকে। অন্যদিকে বরুণ এবং রূপালীর একই অবস্থা। বরুণ রূপালীকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে রাগে ফেটে পড়ে। এই নাও ডার্লিং, আজ প্রথম রাত্রে আমি তোমার জন্য তোমার ফেভারিট চকলেট এনেছি। তোমার লজ্জা করে না? আজকে আমাদের লাইফের এত ইম্পর্টেন্ট একটা রাত, আর এই রাতটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি আমার জন্য চকলেট এনেছো? বরুণ রূপালীকে চকলেট দেয়, কিন্তু রূপালী সেই চকলেটটাকে বরুণের কাছ থেকে নিয়ে আছড়ে ছুঁড়ে ফেলে দেয়। চকলেটটা গিয়ে মিতালির মাথায় পড়ে এবং সে তো তেলে বেগুনে জ্বলে ওঠে। এই, এটা হচ্ছেটা কি? এই রুমটাকে কি তুমি ডাস্টবিন মনে করেছো নাকি? যা ইচ্ছা হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলছো। এই শোনো, এই রুমটা না তোমার একার নয়, তাই আমি এখানে আমার যা ইচ্ছা তাই করতে পারি। তুমি বলার কি গো? আরে বাবা, তোমারও যদি রুমটা হয় তাহলে আমারও তো। তাহলে আমি বলার কে বলছো যে? উফ, তোমরা দুজনে একটু শান্ত হও তো। এত সুন্দর রাত্রে একটু গল্প গুজব করে কাটাই চলো। আচ্ছা ঠিক আছে, আজকে রাতটা কোনো রকম কাটিয়ে দাও। কাল সকালবেলায় আমি তোমাকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাব। আমরা প্রথমে লাঞ্চ করব, তারপর মুভি দেখতে যাব। রাত্রিবেলা খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরবো। কালকে পুরো দিনটা তোমার সঙ্গে আমি ঘুরে কাটাবো। সত্যি? তুমি সত্যি বলছো তো, নাকি এটাও গল্প? শোনো, এবারে মিথ্যে বললে কিন্তু আমি তোমার সঙ্গে একদম কথা বলবো না। এভাবেই অরুণ এবং মিতালি একটু ঝগড়া থামিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। ঠিক এমন সময় ছাদ থেকে একটি টিকটিকি রূপালীর গায়ে এসে পড়ে এবং সে চিৎকার করে ওঠে, আর মিতালির কথা বলার ডিস্টার্ব হয়ে যায়। টিকটিকি, 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 সরাও সরাও। উফ বাবা, একটা মিনিট যে শান্তিতে কথা বলবো তারও উপায় নেই। আজব ঝামেলা তো। এই, তুমি এভাবে মাঝরাতে শাকচুনির মধ্যে চিৎকার করছো কেন গো? আমি শাকচুন্নি নাকি তুমি শাকচুনি? দেখতে পাচ্ছ না আমার গায়ে টিকটিকি পড়েছে? পান্ডা কোথাকারের। নিজে গোসাপ, ও আবার টিকটিকি দেখে ভয় পায়। আবার আবার তুমি আমাকে গোসাপ বললে? তুমি কি, হ্যাঁ? তুমি নিজে একটা জল হস্তি, ইডিয়েট কোথাকারের। দুই বৌমার আবার ঝগড়া বেঁধে যাচ্ছিল। এমন সময় দুই ছেলে কোনো রকমে তাদেরকে বুঝিয়ে শান্ত করে। শেষে অনেক রাতে তারা একটু শান্ত হয়ে সবে ঘুমাতে যাচ্ছিল। এমন সময় মিতালি নাক ডাকা শুরু করে এবং তার নাক ডাকা শব্দে রূপালীর ঘুম ছেড়ে যায়। ওরে বাবা, এ যেন সাইরেন বাজিয়ে ঘুম থেকে তুলছে। এত জোরে জোরে কে নাক ডাকে? এভাবে কি ঘুমানো যায়? এই এই, ওঠো তো দেখি। এভাবে কি তুমি ম্যারাথনের হুইসেল বাজাচ্ছ নাকি? আরে বাবা, এরকম ভাবে নাক ডাকলে আমি ঘুমাবো কি করে? তুমি ঘুমাবে কি করে আমি কি করে জানি? রূপালী প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। এখন আর কি করবে বলো? এই সব কিছু না তোমাদের জন্য হচ্ছে। তোমরা আমাদেরকে আগে থেকে কেন এই বিষয়ে জানাওনি বলো তো? একদম ঠিক কথা। তোমরা এত বড় সত্যি আমাদের থেকে লুকিয়ে আমাদেরকে বিয়ে করেছো, আর আজকের এই স্পেশাল দিনটাকে নষ্ট করিয়েছো। তোমরা দুজনে আর কেউ এই রুমেতে ঘুমাবে না। যাও, দুই ভাই ঘর থেকে বেরিয়ে যাও। আমরা দুজনে এই ঘরে ঘুমাবো। এই বলে দুই যা মিলে দুই ভাইকে ঘর থেকে বের করে দেয় এবং তারা নিজেরা আরাম করে বিছানায় ঘুমিয়ে পড়ে। ওদিকে দুই ভাই ছাদে ঘুমাতে যায় এবং মশার কামড়ে সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকালে দুই বৌমা ঘুম থেকে উঠে রান্না করতে বসে। তখন শাশুড়ি প্রমীলা দেবী বলেন, বৌমা, তোমাদের রাতে ঘুম ভালো হয়েছে তো? কোনো রকমের সমস্যা হয়নি তো? শাশুড়ির কথা শুনে দুই বৌমা একে অপরের দিকে তাকায় আর মনে মনে বলে, সমস্যা? এমন করে বলছে যেন কিচ্ছু বোঝে না। আরে বাবা, একটা ঘরে দুটো বৌমাকে শুতে দিয়েছে, তার উপরে কিভাবে যে এসব প্রশ্ন করে কে জানে। এরকম অদ্ভুত মানুষ তো আমি আগে দেখিনি বাবা। জানে যে সমস্যা হবে, তাও জিজ্ঞাসা করছে কোনো সমস্যা হয়নি তো। তারপর তারা শাশুড়ির মুখের দিকে তাকিয়ে হেসে জবাব দেয়, না না মা, কোনো রকমের সমস্যা হয়নি। কি আর হবে বলুন? আপনি তো খুব তাড়াতাড়ি আমাদের জন্য ঘর করে দেবেন, আর কিসের সমস্যা। এইভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়, কিন্তু দুই বৌমার ঘর হয় না। তারা মাঝে মাঝেই তাদের শাশুড়ির কাছে গিয়ে অভিযোগ করে এবং নতুন ঘর তৈরি করার কথা বলে, কিন্তু প্রত্যেকবার তার শাশুড়ি তাদেরকে কিছু না কিছু বুঝিয়ে দেয়। এভাবেই পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছিল। বউয়েদের তাদের স্বামীর সঙ্গে ঝগড়া অশান্তি সবসময় চলতেই থাকতো। একদিন প্রতিবেশী অনামিকা দেবী আসেন এবং দুই বউকে ডেকে বলেন, কই গো, বাড়িতে কেউ আছো? আরে প্রমীলা দি, তোমার বৌমারা কোথায়? আমার মেয়ের গায়ে হলুদ, তোমরা এখনো রেডি হওনি?
আমরা তো রেডি হয়ে বসে আছি, বৌমারা তৈরি হচ্ছে। কোথায় গো বড় বৌমা ছোট বৌমা, তোমরা তৈরি হয়েছো? বলি আর কতক্ষণ লাগবে? এমন সময় দুই বৌমা একটি ঘর থেকে বেরিয়ে আসে, যা দেখে অনামিকা দেবী বলেন, কি ব্যাপার, তোমরা দুজনে কি একসঙ্গে রেডি হচ্ছিলে নাকি? হ্যাঁ কাকিমা, আসলে একটাই তো রুম, সেজন্য একসঙ্গে রেডি হতে হয়। আর কোথায় যাব বলুন? মানে তোমরা দুই যা কি ওই একটা ঘরে থাকো নাকি? হ্যাঁ, আপনি কি এতদিন জানতেন না? শুধু আমরা দুই জায়গায় থাকি না, আমাদের স্বামীরাও ওই একটা ঘরেতেই থাকে। বিয়ের দিন থেকে তো আমরা এইভাবেই আছি। বলো কি গো, শুনে তো আমার মাথা ঘুরছে। এরকম আজব খবর তো আমি এর আগে কখনোই পাইনি। আমার প্রতিবেশীর ঘরে যে এইসব কাণ্ড ঘটছে তা তো আমি জানতে পারিনি। একটা ঘরে 4 জন মানুষ, ছি 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 ছি, কি কলিযুগ এসে পড়েছে, ছি। এই বলে অনামিকা দেবী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনাটা প্রমীলা দেবীর খুব সম্মানে লাগে এবং তিনি বলেন, বড় বৌমা, তোমার কি বাইরের লোকের সামনে এসব কথা বলা উচিত হয়েছে? দেখলে তো কেমন করে কথা শুনিয়ে চলে গেল। এখন আমি বাইরে মুখ দেখাতে পারবো? মা, আপনি বাইরে মুখ দেখাতে পারবেন কিনা সেই নিয়ে আপনার খুব বেশি চিন্তা না? আর আপনার বাড়ির লোকের যে এত অসুবিধা হচ্ছে তা নিয়ে তো আপনার কোনো চিন্তা নেই। আজ 1 মাস হয়ে গেল আমরা ওইভাবে পশুদের মতো একটা ঘরে রয়েছি। আপনি বলুন তো, আপনারও তো বিয়ে হয়েছিল, বিয়ের প্রথম দিন থেকে আপনার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে আপনি কি করতেন? আচ্ছা মা, আপনি আমাদের কথার ভুল খুঁজে বার করছেন। আমাদের সমস্যাটা তো একবারও খুঁজে দেখার চেষ্টা করেননি। আরে খুঁজে দেখা তো দূরের কথা, আমরা কতবার আপনাকে নিজে গিয়ে বলেছি। আপনার তো কোনো ভ্রুক্ষেপই নেই। এভাবে সবার কথা শুনে প্রমীলা দেবীর জ্ঞান হয় এবং তিনি নিজের ভুল বুঝতে পারেন। এরপর তিনি তার দুই বৌমার কাছে লজ্জিত হয়ে ক্ষমা চান। বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমাদের সমস্যাটাকে বুঝতে পারিনি, আর টাকাগুলো জমানোর চেষ্টা করছিলাম যাতে করে অনেক টাকা জমিয়ে সেটাকে পরে কাজে লাগাতে পারি। কিন্তু এখনকার সমস্যাটাকে যে মেটাতে হবে সেটা আমি ভুলে গিয়েছিলাম। আমি কাল থেকেই মিস্ত্রি লাগিয়ে ওপরে একটা রুম বানাচ্ছি, তারপর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবং পরের দিন থেকেই মিস্ত্রি লাগিয়ে দোতলায় আরেকটি ঘর বানিয়ে দেন। এরপর থেকে দুই জা দুটো ঘরে থাকে এবং সুখে শান্তিতে সংসার করে। তাদের মধ্যে আর কোনো রকমের ঝগড়া অশান্তি এসব থাকে না। কি হলো, তুমি আবার থেমে গেলে কেন? তুমি কি ভুলে গেলে নাকি যে এই বুড়ির জন্য আমাদের কত বড় ক্ষতি হয়েছে? মারো একে, আরো মারো, মারতে মারতে পুরো শেষ করে ফেলো। হ্যাঁ, মারবো তো অবশ্যই, কিন্তু আমার যে হাতের যন্ত্রণা হচ্ছে, এই বুড়ির গায়ে কি আছে কি জানি, আমার তো মনে হচ্ছে জন্তু জানোয়ারের মতো এর গায়ের চামড়াও শক্ত হয়ে গিয়েছে। তাহলে হাত দিয়ে মারছো কেন? বাড়ির বাইরে তো অনেক লাঠি পড়ে আছে, লাঠি নিয়েই মারো, তাহলে হাতেও লাগবে না। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি লাঠি নিয়ে এসে দিচ্ছি। বাবু, আমায় আর মারবেন না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় এবার মরেই যাব। বাবু প্লিজ এইবারের মতো আমায় ছেড়ে দেন, আমি আর জীবনেও এরকম করব না। ম্যাডাম প্লিজ লাঠি এনে দিও না, বাবু তাহলে আমায় মেরেই ফেলবে। এই চুপ কর বুড়ি, এতদিন তোর অনেক ভাওতাবাজি শুনে এসেছি, তোর কাছে মানুষের কোনো মূল্য নেই তাই তো? জন্তু জানোয়ারই তোর কাছে সব কিছু। নে তবে, কুকুর বিড়াল যেরকম রাস্তায় পড়ে পড়ে মার খায়, তুইও মার খা। এটা ছিল আনন্দপুরের শ্রীমন্ত কলোনির ঘটনা, যেখানে অন্যান্য পরিবারের মতোই বাবুলা ও শিল্পা নামের এক দাম্পত্য বাস করত। বাবুলা একটি সরকারি অফিসের কর্মাধ্যক্ষ ছিল, আর শিল্পাও শিক্ষিত হওয়ায় কয়েক মাস আগেই স্কুল টিচারের চাকরি পেয়েছিল। তারা স্বামী স্ত্রীতে জব করায় তাদের সংসারে আর্থিক সচ্ছলতাও এসেছিল, কিন্তু তারা তাদের ব্যস্ততায় তাদের মেয়ে রূপালীকে দেখাশোনার সময়ই পেত না। তাই একদিন, এই যে শুনছো, আজ আমার স্কুলে একটি গার্জেন মিটিং আছে, তাই আমি তাড়াতাড়ি স্কুলে চলে যাচ্ছি। তুমি একটু রূপালীকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে এসো না, তোমার তো অফিস টাইম এখনো বাকি আছে। যাব বাবা, সময় আছে বলে কি আমার অন্য কোনো কাজ নেই নাকি? এখনো আমার ওয়াশরুম, সেভিং সব কিছুই তো বাকি আছে। ঠিক আছে, তাহলে তুমি মায়াদিকে বলে যাও, না তো উনি আবার কখন হুট করে বাড়ি চলে যাবে, তখন আমরাই বিপদে পড়ব। মায়াদেবী শিল্পার বাড়ির কাজের মাসি ছিল। তারা যেদিন থেকেই এখানে এসেছে সেই থেকেই মায়াদেবী এই বাড়িতেই কাজ করছে। তাই শিল্পা মায়াদেবীর দোষ গুণ সব কিছুই ভালো করে জেনে গিয়েছিল। মায়াদেবী বাড়ির কাজে খুবই পারদর্শী ছিল, কিন্তু সে খামখেয়ালি প্রকৃতির ছিল। কাজ মিটিয়ে কখন যে হুটহাট করে বাড়ি পালিয়ে যেত সেটা কেউই জানতো না।
তখন তারা মায়াদেবীকে নিয়েই আলোচনা করছিল। ঠিক সেই সময় মায়াদেবী সেখানে আসে। এই যে শিল্পা, মাসি এসে গিয়েছে, কি বলবে মাসিকে বলে দাও। বাবু, আমি সমস্ত কাজই করে দিয়েছি, আমায় এখন আর কিছু বলবেন না প্লিজ। এখন আমায় বাড়ি যেতেই হবে, আমার বাড়িতে যাওয়াটা খুবই জরুরি। আমার বাড়িতে গরু, ছাগল, বিড়াল, পায়রা, হাঁস, মুরগি, কাক সকলেই শুকিয়ে আছে, এমনকি ওদের ঘরও পরিষ্কার করা হয়নি। কি, তোমার বাড়িতে এত কিছু কিভাবে এলো? সেদিন তো শুনলাম একটি গর্ভবতী কুকুর এসেছিল, আর তুমি খাবার খাওয়াতে তোমার ওখানেই থেকে গিয়েছিল। হ্যাঁ বাবু, প্রথমে শুধু কুকুর আর একটা গরু ছিল, কিন্তু কয়েকদিন আগে যে ঝড়টা হলো না, তাতে বাকি প্রাণীগুলো আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। মায়াদেবী ঠিকই বলছিল, সে প্রথম থেকেই পশুপ্রেমিক ছিল। মায়াদেবী নন্দনপুরের এক বস্তিতে বাস করত, আর তার বাড়ি জঙ্গল সংলগ্ন হওয়ায় প্রতিদিনই কিছু না কিছু জীবজন্তু খিদেতে অথবা অন্য প্রাণীর হাত থেকে শিকার হওয়া থেকে বাঁচতে তার বাড়িতে এসে আশ্রয় নিত। আর পরবর্তীতে মায়াদেবীর স্নেহ ও তার কাছ থেকে খাবার পেয়ে তারা সেখানেই থেকে যেত। এভাবে করেই ধীরে ধীরে তার বাড়িতে জীবজন্তু পশু পাখিতে ভরে উঠেছিল। এই ছাড়ো তো এসব ফালতু কথা, জন্তু জানোয়ারের কথা পরে ভাবলেও চলবে। আমি যেটা বলছি সেটা শোনো। এদিকে মানুষকে ভালোবাসতে শিখলো না, আর কুকুর বিড়ালকে নিয়ে মাতামাতি করছে। এই বলে রাগ দেখিয়ে শিল্পা মায়াদেবীর উপরে বিভিন্ন কাজ চাপিয়ে দেয়। তার মেয়েকে স্কুলে দিয়ে আসা, বাজার করা থেকে শুরু করে স্কুল থেকে নিয়ে আসা সমস্ত কিছুই মায়াদেবীকে করতে বলে। সব কিছু করতে গিয়ে মায়াদেবীর সারাদিন কেটে যায়। এরপর সব কাজ মিটিয়ে সে সন্ধ্যাবেলায় বাড়িতে যায়। বাড়িতে গিয়ে পালিত জীবজন্তুগুলির অবস্থা ও তাদের ক্ষুধা দেখে মায়াদেবীর চোখে জল আসে, ও সে আর দেরি না করে তাদেরকে খাবার খাওয়াতে খাওয়াতে বলে, আমায় তোরা ক্ষমা করে দে, আমার কারণে আজ তোদের সারা দিন শুকিয়ে থাকতে হয়েছে। কি করব বল, আমি যে বড়ই অসহায়। বাবুদের কথা না শুনলে ওরা শেষে আমায় কাজেই রাখবে না। মায়াদেবী যখন এগুলো বলছিল তখন তার চোখ থেকে শুধুই জল ঝরছিল, আর এটা দেখে তার কাছে থাকা অবলা জন্তু জানোয়ারগুলো যেন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। সেদিনের পর থেকে মায়াদেবী ভালো করেই বুঝে গিয়েছিল যে এরপর থেকে সে যেখানেই যাক না কেন আগে তাদেরকে খাবার দিয়ে বের হতে হবে। পরবর্তীতে মায়াদেবী সেটাই করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কাটছিল। এমনই একদিন, দিদা দিদা, বাবা মা আজ বাড়িতে নেই, বাইরে কোথাও গিয়েছে, আর তোমাকে আমায় রেডি করে স্কুলে দিয়ে আসতে বলেছে। আচ্ছা রে মা, ঠিক আছে, তুই প্রথমে স্নান করে নে, ততক্ষণে আমি বাড়ির কাজ মিটিয়ে নিই, তারপর আমি তোকে দিয়ে আসছি। এই বলে মায়াদেবী রান্নাঘরের দিকে যেতে যাবে কি, ঠিক তখনই সে জানালার পাশে একটি কাককে দেখতে পায়। কাকটি জানালায় বসে বসে ডাকছিল। তাকে দেখে মায়াদেবী বলে, এই, তোকে তো আমি খাবার দিয়ে এলাম, তুই আবারও এখানে এসেছিস? যা এখান থেকে, যা বলছি, না তো আমি তোকে খুব বকবো বলে দিচ্ছি। মায়াদেবীর কথা শুনে কাকটি সেখান থেকে চলে যায়। তাকে কাকের সঙ্গে কথা বলতে দেখে রূপালী অবাক হয়ে যায়, ও সে তখন বলে, দিদা, এই কাকটা তোমার কথাই শোনে নাকি? যেই না তুমি চলে যেতে বললে অমনি উড়ে চলে গেল। হ্যাঁ রে মা, শুধু কাক কেন, পায়রা, ঘুঘু, কুকুর, ছাগল, বিড়াল সকলেই আমার কথা শোনে, আর আমার বাড়িতে সব কিছু আছে। সত্যি তাই নাকি দিদা? তোমার বাড়িতে এগুলো আছে? তাহলে একদিন আমাদের এখানে নিয়ে আসো না, আমি ওদের সঙ্গে খেলবো। জানো তো দিদা, আমার কুকুর নিয়ে খেলতে খুব ভালো লাগে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই মায়াদেবীর পোষা কুকুর বুলটি সেখানে আসে। তখন বাড়িতে কেউ না থাকায় মায়াদেবী রূপালীকে বুলটির সঙ্গে খেলতে বলে। এটা শুনে রূপালী খুবই খুশি হয়ে যায়, ও সে বুলটিকে নিয়ে মনের সুখে খেলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তখন হঠাৎই বাবুলা ও শিল্পা সেখানে আসে, ও সে তার মেয়েকে কুকুরের সঙ্গে খেলা করতে দেখে ভয় পেয়ে যায়, ও তারা বলে, এই ছি ছি, এই রাস্তার ফেতি কুকুর বাড়ির মধ্যে কিভাবে ঢুকলো? এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? একটা লাঠি নিয়ে কুকুরটাকে মারো, ওকে এখান থেকে শিগগিরই তাড়াও।
হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি তাড়াচ্ছি। আমাদের লাঠিটা কোথায় গেল বলো তো? এই বলে বাবুলা লাঠি নিয়ে আসতে যাবে কি তখন রূপালী বলে, না বাবা, এটা রাস্তার কুকুর নয়, এটা বুলটি, এটা দিদার পোষা কুকুর। এ খুব ভালো, আমার সঙ্গে সকাল থেকে খেলছে, দেখো আমার সঙ্গে বন্ধুও হয়ে গিয়েছে। রূপালীর মুখে এরকম কথা শুনে বাবুলা ও শিল্পা রাগে জ্বলে ওঠে, কারণ তারা প্রথম থেকেই বন্য পশু দেখতে পারতো না, আর সেই জিনিস তাদের বাড়িতে এসেছে সেটা তারা মেনে নিতে পারছিল না। কি, এই নোংরা জানোয়ারের সঙ্গে বন্ধুত্ব? দাঁড়া, আমি দেখাচ্ছি। এই শিল্পা, তুমি মায়াকে এখানে ডাকো তো, উনি রূপালীকে স্কুলে না পাঠিয়ে কেন কুকুর নিয়ে খেলতে দিয়েছেন সেটা জিজ্ঞাসা করি। আর তুই দাঁড়া ফেতি কুত্তা, তোর ন্যাজ নাড়া আমি বের করছি। এই বলে বাবুলা একটি লাঠি নিয়ে কুকুরটিকে মারধর করতে থাকে। কুকুরটি প্রাণের ভয়ে কি করবে খুঁজে পাচ্ছিল না, তাই সে পালাতে গিয়ে শিল্পার সঙ্গে ধাক্কা লেগে যায় ও শিল্পার পায়ে কুকুরটির নখ বসে যায়। এটা দেখে বাবুলা আরও রেগে গিয়েছিল, আর তাই কুকুরকে না পেয়ে মায়াদেবীকেই মেরে যাচ্ছিল। মায়াদেবীর শত অনুরোধ কাকুতি মিনতিতে সেদিন কোনোই লাভ হয়নি। এদিকে চেঁচামেচি মারধরের আওয়াজ পেয়ে তখন সেখানে বেশ লোকও জড়ো হয়ে গিয়েছিল। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, আরও মারো এই বুড়িকে, আমরা কত করে বলি এরকম উলফাল জিনিস বাড়িতে রেখো না, মানুষজনের ক্ষতি করবে, কিন্তু এই বুড়ি শুনলে তবে তো। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলেছেন, কি দরকার এই বয়সে এরকম করার? এদিকে নিজেই খেতে পায় না, আবার বাড়িতে চিড়িয়াখানা বানিয়েছে। আর জানো, সেদিন এর একটা গরু এসে আমার বাগানের সব গাছ খেয়ে নিয়েছে। এই বুড়িকে এভাবেই মারা উচিত। সকলের কথা শুনে বাবুলা মায়াদেবীকে আরও বেশি করে মারতে থাকে। অত্যাধিক মার খাওয়ার ফলে সে আধমরা হয়ে যায় এবং শেষে তাকে কাজ থেকেও বের করে দেওয়া হয়। এরপর মার খেয়ে মায়াদেবী কোনো মতে বাড়িতে আসে এবং সে বাড়িতে এসে দেখে তার পোষা কুকুর বুলটিকেও তারা মেরে অসুস্থ করে দিয়েছে। এটা দেখে মায়াদেবীর খুবই কষ্ট হয় ও সে মনে মনে বলে, হে ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম যে আমার শাস্তি এই অবলা প্রাণীটিকে দিলে? ওরা তো কথাও বলতে পারে না যে কষ্ট হলে বলবে, শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাহলে কি এটাই ওদের দোষ? তুই চিন্তা করিস না বুলটি, আমি যতদিন বেঁচে আছি তোদের কারোরই কিছু হতে দেব না। এই বলে মায়াদেবী তার অসুস্থ কুকুরটিকে নিয়ে একটি ডাক্তারখানায় যায় এবং ডাক্তার তাকে জিজ্ঞাসা করায়, সে সমস্ত ঘটনা তাকে বলে। সব কিছু শোনার পর ডাক্তারবাবুর তার প্রতি মায়া হয় ও সে বলে, মায়াদেবী, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি বিনামূল্যে আপনার বুলটির চিকিৎসা করব। আর যারা আপনার ও আপনার এই অসহায় পশুর উপরে অত্যাচার করেছে তাদেরও ব্যবস্থা করব। আসলে ডাক্তারটি নিজেও একজন পশুপ্রেমিক ছিল, আর তার সমাজবন্ধু নামে একটি পশু সংস্থাও ছিল, যেখানে সে আজ পর্যন্ত বহু মর্মান্তিক পশু পাখি চিকিৎসা করে এসেছে। এরপর ডাক্তারবাবু তার কথা অনুযায়ী বাবুলা ও শিল্পার নামে আইনি ব্যবস্থা করে। তারই পাশাপাশি মায়াদেবীর প্রাণীর প্রতি ভালোবাসা দেখে তাকে তার সংস্থার ম্যানেজার বানিয়ে দেয়। এখন মায়াদেবীর আর কোনোই চিন্তা ছিল না। সে সারাদিন পশু পাখি নিয়ে দেখাশোনা করত ও তাদেরকে নিয়েই তার সময় কেটে যেত। এভাবেই ডাক্তারবাবুর সাহায্যে মায়াদেবী এক নতুন জীবনের সূচনা করে। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।